শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী, আবারও কিন্তু চলে এসেছি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে। আর জানো, এত গরম, যদি ফ্যান চালাই তাহলে হয় প্রচুর আওয়াজ, আর ফ্যান না চালিয়ে তো বসাই যায় না। আর এই হচ্ছে এসির ভিতরে করবো, সেখানে সবগুলো রয়েছে, তোমাদের দাদা ভাই বলো, মেয়েরারও বলো, সবগুলো রয়েছে। তো বাধ্যতামূলক আমাকে এখানেই বসতে হয়েছে, কিন্তু একটুখানি অ্যাডজাস্ট করো। যদি ফ্যানের আওয়াজ হয় তাহলে একটুখানি অ্যাডজাস্ট করো। এইবার হচ্ছে গিয়ে, যাই হোক, প্রথমে সুতোপাকে দিয়েই স্টার্ট করি। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ডেট তোমার কাছে চেয়েছিলাম, সেটা তুমি দিদিভাই হিসাবে দিয়েছো। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তো এবার কথা হলো যে, প্রথমে তোমাকে নিয়ে বলি। তুমি কিছু কথা আমাকে বলেছো, যেটা আমি ক্লিয়ার করি। এটা আজকে নয়, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানে, বা হয়তো তুমি সব আমার ভিডিও দেখো না, যার জন্য হয়তো তুমি এই বিষয়টা জানো না। এবার তোমাকে একটা কথা আমি বলি। দেখো, তুমি যেহেতু এখানে যুক্তি দেওয়ার চেষ্টা করেছো, সেখানে আমি যুক্তি দিয়ে এই কিছু কথা তোমাকে বলার চেষ্টা করি। তারপরে ওই ডেট কেন নিয়েছি সমস্তটা তোমাকে জানাবো, অবশ্যই জানাবো, সবাই জানবে। আর আমি যেটা করবো অন ক্যামেরাই করবো, অন ক্যামেরাই বলবো। একদমই আমি লুকোচুরিতে কিছু করতে পছন্দও করি না, করিও না। প্রথমত কথা হলো, তোমার এখানে একটা অবজেকশন ছিল, যে যাকে আমি দাদা বলে রাখছি। দেখো, সঞ্জয় দা যে আমার কখনোই পছন্দের লোক নয়, সেটা আমি বারংবার আমার ভিডিওতে উল্লেখ করেছি। সেটা হয়তো তোমার কানে কখনো পৌঁছায়নি, হয়তো তোমার ভিউয়ার্সদের কানে, অনেকের কানে পৌঁছেছে। কারণ তারা জানে যে সঞ্জয় দাকে আর সীমাদিকে আমি পার্সোনালি কখনোই পছন্দ করি না। এবার সেই কারণগুলো বা রিজনগুলো আমি এখানে তোমাকে দিতে যাব না। হয়তো আজকে সঞ্জয় দা আমার ভিডিওটা দেখলে উনি ভাবতে পারে যে এইভাবে বলছি, হ্যাঁ, আমি এটা কখনোই ওনাকে পছন্দ করি না। পার্সোনালি আমার ওনাকে ভালো লাগে না। কিছু মানুষ আছে না, হয় না এরকম, পার্সোনালি আমাকে সীমাদিকে আর সঞ্জয় দাকে কখনোই পছন্দ হয় না। এই জন্য ওদের না, তবে সঞ্জয় দা কখনোই আমার পিছনে লাগতে আসেনি, বা আমাকে কখনো কোনো খারাপ কথা বলেনি। এটাও কিন্তু সত্যি, আজ পর্যন্ত সঞ্জয় দা আমাকে নিয়ে কোনো রকম নোংরা মন্তব্য করেনি। তো সেখান থেকে আমার পছন্দ নাই হতে পারে ওনাকে, ওনার পছন্দ আমি নাও হতে পারি, এটা আলাদা ব্যাপার। এটা তোমাকে ক্লিয়ার করলাম। আর আমি মনে করি, একটা জায়গায় কাজ করছি মানে একটা জায়গায় কাজ করা বলে কোনো কথা না। একটা মানুষ যেহেতু আমার থেকে উনি বড়, ওনাকে আমি দাদা ভাই হিসাবেই সম্বোধন করব। আর তুমি এটা খুব ভালোভাবেই জানো, এখানে তোমরা যারা আমার থেকে ছোট তাদেরকে নাম ধরে ডাকার চেষ্টা করি, যারা আমার থেকে বড়, যেমন দীপ্তিদি, তারপরে দেবশ্রীদি, তারপরে হচ্ছে গীতাদি, এদেরকে কিন্তু আমি দিদি ভাই বলেই সম্বোধন করি। এটা নিশ্চয়ই তুমি ভালোভাবে জানো। আর যারা ছোট, যেমন তুমি আমার থেকে ছোট, মন্দিরা আমার থেকে ছোট, এখানে রিম্পা আমার থেকে ছোট, তাদেরকে কিন্তু আমি নাম ধরেই রাখার চেষ্টা করি। আর সঞ্জয় দা যেহেতু আমার থেকে বড় মনে করি, আমি তাই কিন্তু সঞ্জয় দাকে দাদা ভাই হিসাবে সম্বোধন করি। তার মানে এটা নয়, তার মানে এটা নয় যে ওই মানুষটা আমার পছন্দের বা প্রিয়। এইবার হচ্ছে গিয়ে, তুমি তোমার একটা অবজেকশন, যে আজকে যখন তোমাদের হাজবেন্ডদের নিয়ে বলেছে, তোমাদের এত গায়ে লাগছে। যেই দিন আমি গেছিলাম দীঘাতে, মন্দিরা সোমনাথ, আমি আমার হাজব্যান্ড যখন দীঘাতে গেছিলাম, সেইখানে যখন এই সঞ্জয় হাট তোমার হাজব্যান্ডকে নিয়ে, মানে যাই হোক, তোমার হাজব্যান্ডকে হয়তো মন্দিরার সাথে জড়িয়ে দিচ্ছিল, বা সোমনাথকে তোমার সাথে জড়িয়ে নোংরা নোংরা কিছু ভিডিও বের করছিল। প্রথমত তুমি হয়তো এটা জানো না যে সঞ্জয় দার না ভিডিও আমি দেখি, না সঞ্জয় দার লাইভ আমি দেখি। মাঝে মধ্যে হয়তো দেবশ্রীদির ভিডিও দেখতে গেলে দেবশ্রীদির ভিডিও থেকে শুনতে পারি যে সঞ্জয় দা হয়তো বা লাইভে কিছু বলেছে বা ভিডিওতে কিছু বলেছে। সঞ্জয় দার মতো, সত্যিকারের আমি মন থেকে বলছি, সঞ্জয় দার মতো ছেলের ভিডিও দেখার না রুচিবোধ বা ইন্টারেস্ট বা ইচ্ছা আমার কোনোটাই কখনো থাকে না। কারণ আমি কন্টেন্ট করি, তুমি এটা ভালোভাবে জানো, সমস্ত ব্লগারদের নিয়ে। আমার কিন্তু কন্টেন্ট কেউ পার্টিকুলারই একজন হয় না। যেমন তোমারও আছে, যেমন তুমি মন্দিরাকে নিয়ে করো, বা যেমন টিনাকে নিয়ে করতে, আবার মারুকে নিয়ে করো, তো পার্টিকুলারলি 3-4 জন। আমার কিন্তু সেটা না। আমি কিন্তু যখন যেই কন্টেন্ট পাই, যেমন এইটা একমাত্র করি আমি, দেবশ্রী দি আর অর্পিতা দি। এখানে যদি আলাদা আলাদা কন্টেন্ট, হ্যাঁ, হ্যাশট্যাগ পায়েলও করে। তো আমরা এই 4টা মানুষ, আমি যতদূর দেখি সবার ভিডিও, হ্যাশট্যাগ পায়েল, আমি, অর্পিতা দিদি ভাই, আর হচ্ছে দেবশ্রী দিদি ভাই, আমরা যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করি। আমরা শুধুমাত্র পার্টিকুলারলি কিছু ব্লগারদের নিয়ে কিন্তু এখানে কাজ করি না, সেটা তুমি ভালোভাবেই জানো। আমরা কখনো দেখা গেল যে কুকিং চ্যানেলদের নিয়ে করি, যেমন এই যে তোমরা যেটা ভিল ফুডকে নিয়ে করি, কখনো ট্যাডি সোয়াদকে নিয়ে করি, কখনো পপি কিচেনকে নিয়ে করি। তো আমরা বিভিন্ন রকম কন্টেন্ট কিন্তু এখানে করে থাকি। কিছুদিন আগে প্রবাসী গড়কন্যাকে নিয়ে করেছি, পিদি মণ্ডলকে নিয়ে করি, টিয়াকে নিয়ে করি, মৌকে নিয়ে করি, মানে বিভিন্ন ব্লগারদের নিয়ে কিন্তু আমরা এখানে কন্টেন্ট করি, যখন যেই কন্টেন্টটা পাই। এটা তোমাকে বুঝাতে পেরেছি। আর এই হচ্ছে গিয়ে সঞ্জয় দা, এই যে তোমার হাজব্যান্ডকে নিয়ে, আর আমি জানি অন্য সব ক্রিয়েটাররা দেখে কিনা, বাট আমি কিন্তু আবারও বলছি, সঞ্জয় দার ভিডিওতে কোনো দিন কোনো ইন্টারেস্ট নেই আমার, না ওনার কথাবার্তাতে, না ওনার লাইভে, না ওনার ভিডিওতে। আমি ঘুরেও দেখি না কখনো, কারণ আমার কাছে আসেই না। মানে সঞ্জয় হাটের কোনো কিছু আমার আমার প্রোফাইলে ইসেই আসে না, আমি জানি না কেন। আর আসলেও আমি দেখি না। যদিও কখনো হয়তো কেউ বলেও আমি আসি না, ওই দেবশ্রীদির ভিডিও দেখে বা অন্য আদার্স কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে বুঝতে পারি যে সঞ্জয় দা হয়তো ওনার ভিডিওতে এটা রিভিল করেছে, বাইরে দেখিয়েছে। আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি। তো সেখান থেকে তোমার হাজব্যান্ডকে নিয়ে কি বলেছে, সোমনাথকে জড়িয়ে তোমাকে নিয়ে কি বলেছে, সেই বিষয়টা আমার জানা ছিল না। ক্লিয়ারিফিকেশন এই জন্য দিচ্ছি, কারণ তুমি জানতে চেয়েছো যে আমি প্রতিবাদ করিনি কিনা। এবার তোমার স্মরণ করে দিই, যেটা আমার জানা থাকে বা জানা মতে, যেমন ঈর্ষিতা যখন তোমার হাজব্যান্ডের অফিসে চলে গেছিলো, সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছি, ঠিক আছে। তারপরে তোমার হাজব্যান্ডকে নিয়ে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বোধহয় কোনো একটা মন্তব্য একবার করেছিল,
দাঁড়াও, সেটা আমি মনে করে নেই, আমার এখন আপাতত মনে নেই। যখন যখন তোমার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা তুলেছে, সেটা আমি প্রতিবাদ করেছি, সেটা তুমি না জানলেও তোমার ভিউয়ার্সরা জানে। ঠিক আছে, আমি প্রতিবাদ করেছি, যেটা আমি জানি সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ করি। এইবার আসি, তুমি এই যে আমার কাছ থেকে চাইছো যে দিদি ভাই আজকে তোমাদের হাজব্যান্ডদের নিয়ে বলাতে তোমাদের এত খারাপ লেগেছে, কারণ নিজেদের গায়ে তোমাদের বলেছে। এবার দেখো, তোমার জায়গাটা আর আমার জায়গাটা তুমি এক জায়গায় কখনোই বসিও না সুতপা। হয়তো তোমার কষ্ট লাগতে পারে, কিন্তু আজকের কথাগুলো একটু হজম করে নিও। তোমার এখানে যেই জিনিসগুলো আসছে, তোমার আগেও যে জিনিসগুলো এসেছে, সঞ্জয় হাট বারংবার তোমাকে নিয়ে অনেক রকম কথা বলেছে। উনি এইটাই বুঝাতে চেয়েছেন যে তোমার ওনার উপর একটা দুর্বলতা রয়েছে। এটা আমরা বারংবার দেখেছি, এটা কেউ বাকি নেই জানতে। আর সেটার কিছু প্রুভও দিয়েছে। সেখানে তোমার কিছু ভয়েস আমি শুনেছি। তুমি যাকে দাদা বলে ডাকতে বা যাকে ভাই বলে ডাকতে, তার সাথে কিছু আলোচনা তুমি ফোনে করেছো, আর তুমি বাথরুমে গিয়েও তার সাথে কিছু কথা বলেছো, সেগুলো আমি শুনেছি। এগুলো কিন্তু আমি ওনার চ্যানেল থেকে শুনি, আবারও বলছি, এগুলো সব আমি হয় কখনো এর চ্যানেল থেকে তার চ্যানেল থেকে শুনেছি। তো সেইখানে যখন দেখতেছি যে যেইগুলো সঞ্জয় হাট তোমাকে নিয়ে বলছে যে ওনার উপর তোমার ইন্টারেস্ট আছে, সেখানে কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এইগুলো তো সব মানে মিথ্যা হতে পারে না। কিছু কিছু বিষয় যেগুলো রিভিল হচ্ছে কলগুলো, তোমার এমন কি প্রয়োজন পড়ে যেই মানুষটার কাছ থেকে বারংবার তুমি আঘাত পাওয়ার পরেও সেই মানুষটা তোমাকে কল করলেই তোমার রিসিভ করতে হয়। তোমার মনে আছে মাঝখানে যখন প্রচণ্ড পরিমাণে গন্ডগোল হয়েছিল তোমার সাথে, তারপরে তুমি ওনাকে একদম ঘৃণা করে ওনাকে ব্লক টক করে দিয়েছো। তারপরে সমস্ত কিছুর পরে যখন একটা স্ট্রিম লাইভ হলো, সেটা ইসের কথা বলি, এই যে সঙ্গীতা ম্যাডাম যখন আসলো, যখন বললো তোমার এগেনস্টে স্টেপ নেবে, সঞ্জয় দার এগেনস্টে স্টেপ নেবে, সেই সময় হঠাৎ করে সঞ্জয় দা তোমাকে একবার কল করেছিল, তুমি আবার পুনরায় ওনার কল রিসিভ করেছিলে। আমার মতো মেয়ে হলে কি বলতো, যেই লোকটা আমাকে নিয়ে এত নোংরা জিনিস বলতে পারে বা নোংরা জিনিস রিভিল করতে পারে, সে সারা জীবনও যদি আমার পেছন ঘরে, আমি তাকে পাত্তা দেবো না, তার সাথে কথা বলবো না। এটা হচ্ছে আমার ব্যক্তিত্ব। বাট তুমি তোমার ওই জায়গাটা রাখোনি। একটা সময় ছিল আমার মনে হতো সুতপা স্ট্যান্ড পয়েন্ট আছে, ও একটা অন্যরকম, কিন্তু একটা সময় এসে আমার কাছে না এগুলো সব ঘোলা হয়ে গেছে। কারণ আমি যেই সুতপাকে দেখেছিলাম যে কোথাও না কোথাও স্ট্রেট ফরওয়ার্ড খুব আর একটা স্ট্যান্ড পয়েন্টে থাকে না, সেটা একদম নিমিষে তুমি সেটাকে আমার ধারণাটাই চেঞ্জ করে দিয়েছিলে। তারপরেও তোমাকে আরেকটা সুযোগ দিয়েছি, সেটা হচ্ছে যখন এই যে কিছুদিন ধরে, যেমন তুমি যেইগুলো মন্দিরার সম্পর্কে বলছো, যেই কলগুলো রিভিল করছো, সেইগুলোর মধ্যে যেমন অনেক সত্যতা রয়েছে, এটা আমি মানি, কেউ মানুক ইয়া না মানুক, আমি এটা মানি যে তুমি কিছু কিছু জিনিস রিভিল করছো, আর যেইগুলো মন্দিরা বলছে সেগুলো সত্যি। কারণ মন্দিরা এগুলো আমার কাছে বলেছে, আমি বিশ্বাস করি, কারণ মন্দিরা ওই ধরনের মেয়ে, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু মন্দিরা যে জিনিসগুলো রিভিল করছে, বা আমার কাছে যে একটা কল এসেছিল রিভিল, তোমার একটা ভয়েস এসেছিল, সেটাতে কিন্তু স্পষ্ট ওইখানে তুমি স্বীকার করেছো যে তোমার ভাগনার সাথে তোমার সম্পর্ক আছে। তাহলে আমি যেখানে দেখতে পাচ্ছি একটা মেয়ে সত্যিকারের ওর স্বামী থাকা সত্ত্বেও সে তার নিজের ছোট বয়সের ভাগনার সাথে প্রেম করছে, সেই মেয়েটাকে যখন লোকে ছিঁড়ে খাচ্ছে, আমি কি করে তার হয়ে সাপোর্ট করি? তুমি কি আমাকে তোমার হয়ে বলার মতো সুযোগটা দিয়েছো? তুমি কি তোমার দিক থেকে সঠিক? আজকে আমার কথা বলছো, আমার স্বামীকে বলছে আমার খারাপ লাগে, কারণ আমি নোংরা নই তোমার মতো। বললাম না, আজকে একটু হজম করো, কারণ আমার ব্যাপারে তুমি জীবনে এগুলো কিছু বের করতে পারবে না, হাজারো জন্ম লেগে যাবে, কারণ আমরা ওরকম নোংরামি করিনি। বাট তোমার কিছু রটে, কিছু ঘটে, তোমার জীবনে কিছু তো ঘটেছে। আর যেই ভাগনার বিষয়টা, সেটা সত্যি তুমি ক্লিয়ার করছো না। আর যেই ভয়েসগুলো রিভিল হচ্ছে বা আমরা শুনছি, সেগুলোর মধ্যে সত্যতা রয়েছে। তারপরে তুমি কি করে আশা করো, যখন তোমাকে অন্য পুরুষের সাথে জড়িয়ে কেউ কোনো কন্ট্রোভার্সি করছে, সেখানে আমার কথা বলা উচিত? আশাটা রাখো কি করে? এবার আমি আশা রাখতে পারি, কারণ আমি জানি আমি ক্লিয়ার, আমি পরিষ্কার। সেখানে এই কথাটা আমাকে মন্দিরা বলতে পারে না। আজকে মন্দিরাকে নিয়ে তুমি বলছো, মন্দিরা তোমাকে নিয়ে বলছে, সেটা আমরা কোথাও না কোথাও বলতে পারি জায়েজ, কারণ তুমিও নোংরামি করেছো, সেটা মন্দিরা বলছে, মন্দিরা নোংরামি করছে, সেটা তুমি বলেছো। বাট আমরা মন্দিরাকে নিয়ে তোমাকে নিয়ে বললে তোমাদের এখানে মুখ থাকে না, তোমরা বলতে পারো না। তার রিজন হচ্ছে আমরা তোমাদের মতো নই, বা আমি তোমাদের মতো নই, বা আমার হাজব্যান্ড এগুলো সহ্য করছে না। আমি কারোর সাথে পরকীয়া করছি, আমার থেকে 10 বছরের ছোট, আমি ভাগনার সাথে প্রেম করছি, সেটা আমার বর জানে, তারপরেও সহ্য করছে। আমার ঘটনাটা তো এইরকম না, কিন্তু তোমার ঘটনাটা এইরকম। তুমি ভাবতে পারো, তুমি তোমার থেকে 10 বছরের ছোট নিজের ভাগনার সাথে প্রেম করছো, সেটা তোমার বাড়ির লোক জানে, তোমার হাজব্যান্ড জানে, তোমার মায়ের বাড়ির লোক জানে, সবাই জানে, সেখানে কেউ তোমাকে কিছু বলছে না। তাহলে কি করে তুমি আমার সাথে তোমাকে গুলিয়ে ফেলো? আজকে প্রতিবাদ অবশ্যই করতাম। আর তুমি জানো এখানে অন্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করে আমি জানি না, তুমি এটা ভালো করেই জানো যে শিল্পীদি ঠোঁট কাটা, শিল্পীদি যেটা দেখবে সেটা নিয়ে প্রতিবাদ করবে, সেখানে সুতপা হোক আর মন্দিরা হোক। আমি সত্যের পাশে আছি, যদি তুমি সত্য থাকো অবশ্যই যখন তোমার হয়ে বলার অবশ্যই বলবো। আজকে যদি সঞ্জয় হাট তোমাকে নিয়ে, সোমনাথকে নিয়ে ওই দীঘায় গেছিলাম পরে কি বলেছে না বলেছে, সেগুলো যদি আমি জানতামও, তা আমি প্রতিবাদ করতাম না। কেন করতাম না জানো? কারণ তুমি তো তোমার দিক থেকে পরিষ্কার নও। আজকে যদি সত্যি তুমি পরিষ্কার হতে, সতী স্বামী স্ত্রী হতে,
সত্যি আমার মতোই হতে, আমি সতী সাবিত্রী ওটাও বলতে যাবো না, তুমি আমার মতোই হতে, তোমার দিক থেকে তুমি ক্লিন থাকতে, তুমি প্রুফ দিতে পারতে। আজকে প্রুফ দাও তো, এই যে এইগুলো প্রুফ দাও, এই যে মন্দিরা তোমাকে নিয়ে, তোমার ভাগনাকে নিয়ে যে ভয়েসগুলো পাঠাচ্ছে বা আমার কাছে যে ভয়েসটা ছিল সেগুলো সমস্ত কিছু মিথ্যা, তার প্রমাণ দাও, আমি প্রতিবাদ করবো, বললাম তো তোমার পাশে দাঁড়াবো। তুমি যদি সঠিক হও না, বললাম তো, কেউ থাকুক না থাকুক এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমি তোমার পাশে থাকবো, আমি তোমার পাশে ঢাল হয়ে তোমার হয়ে কথা বলবো, কিন্তু তার জন্য প্রমাণ দিতে হবে যে তোমার ভাগনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আজকে তুমি সঞ্জয় হাট বারংবার, তুমি সবাইকে নিয়ে ছিঁড়ে খেতে পারো, সবাইকে নিয়ে নোংরা কথা বলতে পারো, সে তোমার সাথে যোগাযোগ করলো, তার সাথে আর জীবনে তুমি মুখ ঘুরে রাখবে না, তোমারই মুখের কথা, একবার যে থুতু তুমি ফেলে দাও সেটা চেটে তোলো না। কিন্তু সঞ্জয় হাটের সাথে এত কিছু হয়, সঞ্জয় হাট তোমাকে নিয়ে এত নোংরা কথা বলে, তোমার ক্যারেক্টার নিয়ে এত কথা বলে, তারপর সঞ্জয় হাট নিজে বলে যে তার সাথেও নাকি তুমি সম্পর্কে জড়াতে চাও। সেই সঞ্জয় হাট যখন তখন তোমাকে ডাকলে তুমি সাড়া দাও কেন? কেন? এটার জবাব দাও তো প্রথমে। বারংবার সঞ্জয় হাট তোমাকে আঘাত করেছে, বারংবার তাকে ক্ষমা করেছে, কেন? কি দায় আছে তোমার তাকে ক্ষমা করার মতো? আজকে হয়তো তুমি এই যে এখন সঞ্জয় হাটকে নিয়ে যে ভিডিওগুলো করছো, কিছুদিন পরে হঠাৎ করে দেখা যাবে সঞ্জয় হাট তোমাকে আবার একদিন কল করেছে, দিদি কেমন আছেন, সুতোবাদি কি করছেন, তুমি আবারও সাড়া দেবে। তাই এই যে ভুলগুলো তুমি করো, তাহলে কি করে তুমি আশা করো যে তোমার হয়ে কথা বলবো বা তোমার হাজব্যান্ডের হয়ে কথা বলবো? আজকে তোমার হাজব্যান্ড আমার কাছে একটা শ্রদ্ধার জায়গায় ছিল, আমার কাছে নয়, এখানে রিম্পাও দাদা নো নমস্কার বলে ঠিকই, কিন্তু একটা সম্মানের জায়গায় কিন্তু রিম্পাও রেখেছিল। কিছু কিছু মানুষ আছে তোমার হাজব্যান্ডকে, বিশেষ করে আমি একটা সম্মানের জায়গায় রেখেছি, কারণ ওই মানুষটাকে নিয়ে আমি কখনো বাজে মন্তব্য করিনি। তুমি আমার হাজব্যান্ডকে নিয়ে যখন মন্তব্য করেছো, একবার জাস্ট আমি বলেছিলাম তোমার হাজব্যান্ড যে আর্নিংটা করে সেটা দিয়ে তোমার জল গরম হয় না, তাও সেটা তোমার ভিডিওতে বলা একটা কথা, সেটা আমি রিপ্লাই করে বলেছিলাম, তাতেই তোমার কত গায়ে লেগেছিল। বাট আমার হাজব্যান্ড না কখনো ক্যামেরাতে আসে না, আমার হাজব্যান্ড আমি কারোর সাথে পরকীয়া করছি বা আমার ভাগনার সাথে ননদের ছেলের সাথে প্রেম করছি সেটা আমার হাজব্যান্ড জেনেও কিছু বলছে না। তো এইরকম যদি কিছু হতো না, আজকে তোমরা প্রতিবাদ করলে বা করলে না, আমার কিন্তু কিছু আসতো যেত না, কারণ আমি জানি আমি তো নিজের থেকে সঠিক নই, আমি ভুল। আশা করি তুমি বুঝতে পেরেছো যে তোমাকে যখন সঞ্জয় দা এইভাবে বলেছে সেটা যদি আমি জানতামও তারপর আমি প্রতিবাদ করতাম না, তার রিজন হচ্ছে এটা। অনেকবার আমি অনেক কিছু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করেছিলাম যে সত্যিই কি তোমাকে নিয়ে যেগুলো বলা হচ্ছে সেগুলো ঠিক না ভুল। এটা নয়, শিল্পীদি ভিডিও বের করে মানে শিল্পীদি খুব চিন্তা করে ভিডিও বের করে, স্রোতের তালে বয়ে কখনোই শিল্পীদি ভিডিও করে না, সেটা তুমি জানো। আমি এটা ক্যালকুলেট করছিলাম যে সত্যিকারের তোমাকে নিয়ে যেটা বলা হচ্ছে সেগুলো কি মিথ্যা নাকি শুধুমাত্র সাজানো। না, তোমার কাছ থেকে কোনো রকম ক্ল্যারিফিকেশন আমি পাইনি। অনেকবার তোমাকে বলেছি যে তুমি মন্দিরাকে নিয়ে বলছো ওগুলো অনেক পুরনো, তুমি ছেড়ে দাও, মন্দিরার নোংরা আমরা জানি সেটা, বাট তোমাকে নিয়ে যেই কথাগুলো বলা হচ্ছে সেগুলো তুমি যখনই ক্ল্যারিফিকেশন দিচ্ছ না, তার মানে হ্যাঁ এই কথার মধ্যে কিছুটা তো সত্যতা রয়েছে। দেখো আরেকটা কথা বলি সুতপা, মানুষের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী একরকম হয় না। হতে পারে তোমারও অনেক না পাওয়া থাকতে পারে, আমি বুঝি একটা মেয়ে হয়ে, হতেই পারে অনেক কিছু থাকে। একটা হাজব্যান্ড তাকে খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, সব পাবলিককে দেখাচ্ছে আমি কত, যেটা তুমি করো আর কি, আমি কত ভালো আছি, তার মধ্যেও কিছু না পাওয়া থাকে, না পাওয়া থাকে। অবশ্যই তুমি তোমার মতো করে বাঁচতে পারো, তোমার মতো করে তুমি বাঁচতে পারো, কিন্তু আমি বলবো কোনো রিলেশনে আবদ্ধ থেকে নয়, সেটাকে ক্রাইম বলা হয়। তোমার যদি মনে হয় যে আমি এই রিলেশনে সুখী নই, শুধু লোক দেখানো, আমি আমার জীবনে কিছু পাইনি, না আমি একটা মা হতে পেরেছি, বা না আমাকে কেউ কোনো দিন সুখী করতে পেরেছে, আমি যেটা চাই সেটা আমি পাচ্ছি না, আমি এত পরিশ্রম করছি, আমি এত টাকা ইনকাম করছি, লোকের এত গালি শুনছি, তারপরেও আমি কোথাও না কোথাও আমি সুখী নই, আমি একটু সুখে থাকতে চাই। অবশ্যই এই পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে বলো, প্রত্যেকটা হাজব্যান্ড বলো, সবার, প্রত্যেকটা ছেলে মেয়ের সুখী হওয়ার, নিজের মতো করে সুখে থাকার রাইট রয়েছে। সেটা হচ্ছে একটা সম্পর্কে থেকে আরেকটা সম্পর্কে কখনোই জড়িয়ে নয়। তোমার একটা সম্পর্ককে তুমি যেটা একটা এই সম্পর্ক রাখছো তুমি ওই সময়, তার মানে তুমি কি করছো? পরকীয়া করছো, পরকীয়া করছো। আর সব থেকে বড় কথা, তুমি যদি ভালো থাকতে চাও একটা রিলেশন থেকে বেরিয়ে, অবশ্যই তুমি আরেকটা রিলেশনে যাও যেটা তোমার পরিবারের সাথে জড়িত নয়। আজকে তোমার যে সম্পর্কে যেটা শুনছি সেটা হচ্ছে তোমার ভাগনা, শুধুমাত্র তোমার ভাগনাই তোমার মানে মনে হলো শুধুমাত্র তোমার ভাগনা। আমি দেখো পরকীয়াকে প্রমোট করছি না, বললাম না, মানুষের জীবনে অনেক না পাওয়া থাকে, অনেক না পাওয়া থাকে, সেগুলো যদি আমরা লোকের কাছে বিশ্লেষণ করতে যাই তাহলে আমাদের মতো মানুষরা সবাই বলবে তো এদের মেন্টালিটি খারাপ, এরা পরকীয়া প্রমোট করছে না। আমি পরকীয়া প্রমোট করছি না, আমি বলতে চাইছি যেই সম্পর্কে আমার সুখ নেই, যেই সম্পর্কে আমার শান্তি নেই, শুধু লোক দেখানো সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে নিজের মতো বাঁচার রাইট প্রত্যেকটা মেয়ের রয়েছে, তবে সেটা ভাগনার সাথে নয়। নতুন করে অন্য কারোর সাথে সুন্দর করে সম্পর্ক তৈরি করাই যায়। জানো আমি তোমাকে একটা কথা বলি, জানি না আমার এই কথাগুলো আজকে তোমার অপাত্রে দান করছি হয়তো, বা লোকে আমাকে নিয়ে কী ভাববে।
আর এই যে 7 তারিখের ডেট যেটা তুমি দেখলে 7ই ফেব্রুয়ারি, সেটা নিয়ে আমি সন্ধ্যের দিকে একটা ভিডিও নিয়ে আসছি। এটা ক্ল্যারিফাইড করতে অনেকটা দেরি হবে, আর ভিডিওগুলো অলরেডি আমি চেক করেছি। 7 তারিখের থেকে বলো, এর আগে জানুয়ারির থেকে আমি সমস্ত ভিডিও সুতোপাকে নিয়ে করছিলাম, বেশিরভাগ ভিডিও সুতোপাকে করছিলাম। তার মধ্যে কি 5 দিন বাদে, 3 দিন বাদে, 7 দিন বাদে মাঝখানে উধাও হয়ে যেতাম। আর যেই তোমরা চেক করতে পারো গিয়ে, যেই দিন এই কথা বলেছে সেই দিনও আমি ওকে নিয়ে ভিডিও করেছি, তাও ওখানে কোনো কথা পুরো সোমনাথকে বলেছি। ও যে মিথ্যা কথা বলে ওর ভিডিওতে ওই সব টপিক নিয়ে, যাই হোক ওইগুলো নিয়ে পরে আসবো। যেটাতে আছিলাম মূল টপিকে চলে যাই, দেখেছো ওইটা হয়তো ভুলেই গেছি বা ভুলে যাব। এবার কথা হলো কি বলো তো, দেখো ভুলে গেছি। এবার বলো, যে মূল টপিকটা বলবো সেটাই ভুলে গেছি, মূল টপিকটা বলবো সেটাই ভুলে গেছি। যাই হোক, আমি ভিডিওটা এমনিও বেশি বড় হয়ে যাচ্ছে। এবার বলি, এই যে এটার বিষয়ে আমি পরে আলোচনা করব। আর তুমি বললে না যে দিদিভাই জোর করে কেউ যদি ক্ষমা, মানে জোর করে কাউকে দিয়ে ক্ষমা চাওয়ানো উচিত নয় যদি নিজের থেকে সে গিলটি ফিল না করে। দেখো আমরা এতদিনে এইটা বুঝেছি যে ও নিজের থেকে কোনোদিনই কোনো বিষয়ে গিলটি ফিল করে না। হ্যাঁ, ওর মতো মেয়েকে একটাই উপায়, তুমি ওকে বুঝিয়ে দাও যে ও সবসময় যেটা করে, গলার জোর যেটা দেখায়, সেটা সবসময় দেখানো উচিত নয়। কারণ কখনো কখনো যে ও ভুল করে, তার জন্য একটা শাস্তি ওর দরকার, এটা ওর বোঝা উচিত। এটা আমি মনে করি। আমি জানি অন্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলবে। দেখো, অন্তত জোর করে হোক, অন্তত ওর যে দম্ভ যে আমি ক্ষমা চাইবো না, সেটা দেখি আমি কতদূর কী করতে পারি। তুমি বললে না যে দেখি এবার শিল্পী কী করে, তো ওয়েট করো। অবশ্যই দেখবে, অন ক্যামেরাই থাকবে, অবশ্যই দেখবে। ওকে নিয়ে যে আমি ভিডিও করিনি, আর যেই ভিডিওগুলো করেছি সব ভিডিও টু ভিডিও, সেইখানে রাহুলের কোনো বক্তব্য বা মন্তব্য আসেইনি। 7 তারিখে না 8 তারিখে একটা ভিডিও করেছি, সেটার মধ্যে এইটা বলা হয়েছে যে তুমি যেই কাজগুলো 3 বছর আগে করেছিলে সেই ভিডিওগুলো এখনও জলজল করছে। কারণ কি বলা হয়েছিল, সবার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হবে। তখন আমি ওই সময় ওদের ফরে হয়ে এই কথাগুলোই বলছিলাম যে সোমনাথ, আজকে একটা লাইভ করলে বললে যে আমি স্ট্রাইক দেবো, একটা দিন সময় দিতে পারতে। রিম্পার চ্যানেলে অলরেডি স্ট্রাইক পড়ে গেল, কারণ তোমরা এতদিনের একটা মানুষ, আমরা এতদিন ধরে তোমাদের নিয়ে ভিডিও করেছি। অবশ্য আমি অনেক আগে থেকেই মন্দিরা সোমনাথকে নিয়ে থাম্বনেল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, ওরা বলার আগের থেকেই। আমি কাউকে থাম্বনেল দিয়ে ভিডিও করতাম না, তো দেবশ্রীদি করতো, দেবশ্রীদিরা এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা করতো। অনেকে হয়তো বা সোমনাথের লাইভটা তখনও দেখেও নি। আর সেই সময়টায় ওই সোমনাথ এইটা বললো যে আমরা কিন্তু স্ট্রাইক দেবো একটা লাইভে। সেই লাইভে আমি দেবশ্রীদি উপস্থিত ছিলাম, আমরা জেনে গেছি, বাট অনেকেই জানতে পারেনি। তো হঠাৎ করে দেখলাম অনেকের চ্যানেলে একটি স্ট্রাইক পড়েছে। রিম্পারটা যখন স্ট্রাইক পড়লো, তখন আমার মনে হলো যে তোমাদের অন্তত 5-6টা দিন টাইম দেওয়া উচিত ছিল। তো বর্তমানে তো বুঝতেই পারলাম এগুলো সব হচ্ছে আমাদের সোনালী বুনুর কাজ। হ্যাঁ, সেই সবটা করিয়েছে। তবে আমি তো একটা জিনিস বুঝতে পারছি, বা আমি জেনেও গেছি বলতে পারো, যে সোনালীর সাথেও কিন্তু সোমনাথ মন্দিরের একটা দ্বন্দ্ব চলছে, বা তাদের মধ্যে সম্পর্কটা আর থাকবে না বেশি দিন। কারণ দেখো, যে কোনো সম্পর্ক না মিথ্যা দিয়ে কিন্তু টেকানো যায় না। কোথাও না কোথাও আজকের ডেটে এসে একটা জিনিস মনে হচ্ছে আমার, মারিয়ার সাথে আর অনুপমের সাথে বোধহয় একটু বেশি অন্যায় করা হয়েছে। আর ভগবান কিন্তু মারিয়ার কিন্তু অন্তত বলে হয়তো বা, যে আজকে আমার সাথে যে অন্যায়টা করা হয়েছিল বা ওদের উপর যে দোষারোপটা করা হয়েছিল, সেটা ভগবান ঠিক দেখিয়ে দিয়েছে। এটা কিন্তু মারিয়া আর অনুপম কিন্তু ঠিকই বলবে। দেখো, তারা যেই ভুলটা করেছে সেটা আলাদা জায়গায়, কিন্তু সোনালী যেই ভুলগুলো করেছে সেটা আলাদা লেভেলের। সোনালী এখানে অনেক সময় অনেক মিথ্যা কথা ছড়িয়েছে, সোমনাথকে একরকম বলেছে, মন্দিরাকে একরকম বলেছে, অনুপমকে একরকম দেখানোর চেষ্টা করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এক একজনকে এক এক রকমভাবে বলার চেষ্টা করেছে। তো সোনালী প্রত্যেকটা মানুষকে ম্যানিপুলেট করেছে, প্রত্যেকটা মানুষ এর কথা তার কাছে, তার কথা তার কাছে। কোথাও কোথাও সুতপা এই যে একটা কথা বলে যে মেন হচ্ছে সোনালী, আর সোনালীর জন্য সোমনাথ আর মন্দিরার জীবনে আরও সমস্যা হতে পারে। আর কোথাও না কোথাও এটা বাস্তব সত্যি, কেউ স্বীকার করুক আর না করুক, এটা আমিও মানি। কারণ আমি যতদূর বুঝতে পারলাম সোনালীকে, সে হয়তোবা নিজের লাইফে আছে, শুনতে খারাপ লাগে, হয়তোবা তার সংসারে ও খুব একটা শান্তিতে নেই। তাই ও কি বলতো 24 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থেকে এর ফ্যামিলি, ওই ফ্যামিলি, এর কথা তার কাছে এইগুলো নিয়েই পড়ে থাকতো, হয়তো এতে ও শান্তি ফিল করতো। আর মানুষ, আজকে আমি আমার মোবাইল থেকে আমি ইউটিউবটা ডিলিট করে দিলাম। বাট আমি আমার মেয়ের যদি মোবাইল থাকে, আমার যদি ইচ্ছা করে, আমার মেয়ের মোবাইল থেকে গিয়ে আমি তো কারোর চ্যানেলে একটা ভিডিও দেখতেই পারি। আমার হাজব্যান্ডেরটা হয়তো পড়ে রয়েছে এখানে, আমার হাজব্যান্ড এখন ঘরে নেই, তার ভিডিও ইউটিউবটা খুলে আমি কিছু চ্যানেল সার্চ মেরে দেখতেই পারি। তো এটাই সলিউশন নয় যে আমি ইউটিউব চ্যানেল ডিলিট করে দিলেই আমি ইউটিউবে একদম অ্যাক্টিভ থাকলাম না। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেই কুত্তায় ঘু খায় তার ঘু বারবার খায়, ঘু খাওয়ার স্বভাব আছে। তো সোনালী কখনোই পারবে না, কারণ সোনালীর এটা নেশা হয়ে গেছে। কারণ ভিডিও দেখা, সেগুলো নিয়ে মন্তব্য করা, এর কথা তার কাছে বলা, এগুলো সোনালীর একটা নেশা হয়ে গেছে। এইসব মানুষ কি বলতো, এরা একটু বলতে শুনতে খারাপ লাগছে, এরা কি বলতো, এরা নিজের সংসার নিয়ে এতটা ডিপ্রেশনে থাকে না, এই জন্য এরা চায় কি বলতো পরের সংসারে ঢুকে এই জিনিসগুলো করার। পরের সংসার পরিচালনা করা, যেটা কিনা সোমনাথ মন্দিরের সংসারটা পরিচালনা করছিল। যাই হোক, সোমনাথ খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছে হয়তো বা, এটা আমার মনে হচ্ছে। আর ওই
সতীর কথা কিছু বলবো না, সতী তো সতী, সতী তো সতী। আর সুতপাকে আশা করি এই যে তুমি যেই কথাগুলো বলেছো সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। আর তুমি একটা ভিডিওতে আমি বুঝতে পারলাম না, তুমি আমাকে একদিকে বলছো যে দেখি শিল্পীদির ডেটটা নিয়েছে, শিল্পীদি কী করতে পারে বা কী করে। তার মানে তুমি আমাকে এক ধরনের একটা চ্যালেঞ্জও বলতে পারো যে দেখি তুমি তো নিলে ডেটটা, দেখি তুমি কী করতে পারো, এটা বলতে চাইলে। আবার আরেকদিকে এটাও বলতে চাইলে যে এইগুলো করে কোনো লাভ নেই, এগুলো করে কাউকে হেনস্থ করে লাভ নেই। যে মন থেকে গিলটি ফিল করবে না বা তাকে দিয়ে ক্ষমা চাওয়ানো কখনোই সম্ভব নয়। তো আমি বুঝতে পারলাম না এখানে তুমি কি বলতে চাইছো। আমি মন্দিরের এগেইনস্টে কোনো স্টেপ নেই বা নিব না, এখানে কিন্তু আমি বুঝতে পারিনি তোমার কথাটা, তুমি কি বলতে চাইছো। দেখো, যেই কথাটা বলতে চাইছিলাম সেই কথাটা আমি বলতেই পারলাম না ভিডিওতে, কারণ ওই কথাটা বলতে গিয়ে 7 ফেব্রুয়ারির কথা বলতে গিয়ে তোমার মূল টপিক যেটা সেটা থেকে আমি পুরো বেরিয়ে গেছি। কারণ একটা কথা আমরা ভিতরে ভিতরে উগলে থাকি, তো যেটা বলবো এটা বলবো, তো সেটা পুরোটাই হারিয়ে ফেলেছি। যদি কখনো মনে পড়ে তাহলে তোমাকে সুতপা বলবো। তো আশা করি তোমাকে ক্লিয়ার করতে পেরেছি। আজকে আমাদের হাজব্যান্ডদের নিয়ে বলেছে, তার জন্য প্রত্যেকটা মানুষ আমরা চাইছি প্রতিবাদ করুক বা আমরা আমাদের গায়ে লাগিয়েছি, তার কারণ হচ্ছে আমরা তোমাদের মতো নই। আর নতুন করে নিশ্চয়ই ক্লিয়ার করতে হবে না যে তোমাদের মতন নই, কেন কথাটা বলেছি সেটা তুমি নিজেও জানো। তো সেইখান থেকে কার হয়ে আমি প্রতিবাদ করব, যে সত্যিকারের নিজের ব্যাপারে কিছু বলতেই পারছে না, ও সত্যিকারের সঠিক না ব্যাঠিক সেটাই আমি জানতে পারলাম না, তো কার হয়ে কথা বলবো। আজকে যদি জানতে পারতাম তুমি সঠিক, অবশ্যই ঢাল হয়ে দাঁড়াতাম। আশা করি বোঝাতে পেরেছি। আর সঞ্জয় হাটের কথা বলছো, বললাম না আমি সবাইকে দাদা ভাই দিদি ভাই বলেই সম্বোধন করি। এবার কতটা রেসপেক্ট দিয়ে করি বা সম্মান দিয়ে করি সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত নিজের ব্যাপার না। তো কিছু মানুষকে আমরা দাদাভাই বলি ঠিকই, কিন্তু তার উপর কোনো ভক্তি শ্রদ্ধা বা সম্মান আসে না। আবার কিছু মানুষকে দাদাভাই বলি, তাকে শ্রদ্ধা করে ভক্তি করে সম্মান দিয়ে তবেই করি। তো এগুলো বুঝতে হবে, এগুলো মানুষের ভিডিও দেখে বুঝতে হবে। আর তুমি হয়তো জানো না, তোমার ভিউয়ার্সরা জানে, অনেকেই জানে যারা আমার ভিডিও, এখানে অনেকেই আছে তোমার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে, তারা জানে। তো যাই হোক, আমি এইটুকু আপাতত ভিডিওটা রাখছি, অবশ্যই নেক্সট ভিডিও আসছে, দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। ততক্ষণে টাটা।